হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা লাস্ট ভিডিওতে লেন্সের সাধারণ সমীকরণ উত্তল এবং অবতল লেন্স উভয় ক্ষেত্রে প্রমাণ করেছিলাম। এই ভিডিওতে একটা পুরনো টপিক, সেটা অবশ্য আলোর প্রতিফলন আমরা পড়েছিলাম, যেখানে আমরা আলোচনা করেছিলাম বিবর্ধনের প্রকারভেদ এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। তো শুরু করা যাবে এখানেও তাই, যে লেন্স দ্বারা যে প্রতিবিম্ব গঠন হয় তার বিবর্ধন সম্বন্ধে আমরা আলোচনা শুরু করব। তো বিবর্ধন সম্বন্ধে আলোচনা শুরু করার সময় তোমাদের ক্লাস 10 এর এবং আরো প্রতিফলন অধ্যায়ের একটা কথা মনে করে, সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন, যেটা সবচেয়ে প্রথমে আমরা আলোচনা করেছিলাম। তাহলে তিন রকমের বিবর্ধনের কথা আমরা পড়ি। একটা হচ্ছে রৈখিক বিবর্ধন, যেটাকে এম দিয়ে প্রকাশ করা হয়, পেজ নাম্বার 650 এ দেখবে। তারপরে রয়েছে ক্ষেত্রীয় বিবর্ধন, যেটাকে আমরা এম ড্যাশ দিয়ে প্রকাশ করি। তারপরে শেষে যেটা লাস্ট রয়েছে সেটা হচ্ছে কি না অনুদৈর্ঘ্য কিংবা অক্ষীয় বিবর্ধন, যেটাকে আমরা এম ডাবল ড্যাশ কিংবা এম ডাবল প্রাইম দিয়ে প্রকাশ করে থাকি। তো এই তিনটে সম্বন্ধে আলোচনাই করব আমরা এই ভিডিওতে। তো সবচেয়ে প্রথম হচ্ছে যে এম, অর্থাৎ শুধু যাকে আমরা বলি রৈখিক বিবর্ধন। সেই রৈখিক বিবর্ধন কি জিনিস না, রৈখিক বিবর্ধন কি আমরা তোমরা মনে করে দেখবে দর্পণের সময় আমরা বলেছিলাম আই বাই ও, সেখানে অবশ্য একটা মাইনাস চিহ্ন থাকতো, তার একটা কারণ থাকতো, বস্তু এবং প্রতিবিম্ব সেটা কিন্তু একই পাশে থাকতো। তো এই ক্ষেত্রে সেটা হয় না, যেটা আমরা হয়, কিন্তু উত্তল লেন্সে সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে কি হয়, বস্তু একদিকে, প্রতিবিম্ব তার অপর পাশে। হ্যাঁ, যখন অসৎ হয় তখন কিন্তু একই দিকে হয়ে থাকে। যাকে তাহলে এই যে m = i বাই o, এইটাকে আমরা এভাবে মনে রাখবো যে m যেখানে হচ্ছে কি না রৈখিক বিবর্ধন, তোমরা পেজ নাম্বার 650 এ দেখতে পারো, সেখানে পরিষ্কার লেখা রয়েছে রৈখিক বিবর্ধন। আর কি না আই আছে, তাহলে আই হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব বা উচ্চতা, আর ও কি বস্তুর দূরত্ব বা উচ্চতা। ইভেন এটাকে এভাবেও বলা যেতে পারে, তোমরা এভাবে মনে রাখবে দৈর্ঘ্য দিয়ে একই, ওই অনুপাতটাকেই কিন্তু আমাদের বলা হয়। তার মানে প্রতিবিম্বের দূরত্ব বা উচ্চতা বা দৈর্ঘ্য যেটাই নিই না কেন আমরা, আর বস্তুর দূরত্ব বা উচ্চতা বা দৈর্ঘ্য যেটাই নিই না কেন, তো দৈর্ঘ্য নিলে দৈর্ঘ্য, উচ্চতা নিলে উচ্চতা, দূরত্ব নিলে দূরত্ব, সবগুলোই কিন্তু বোঝায় রৈখিক বিবর্ধনকে। এই জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি ভি বাই ইউ, যেটা তোমরা জানো লেন্সের ক্ষেত্রে হয় যে সাপোজ ধরো এরকম লেন্স, তার বস্তু এখানে আছে, তার এই যে এখানে গেল, এখান থেকে তার প্রতিবিম্ব সৃষ্টি হলো। তাহলে বুঝতেই পারছো এটা প্রতিবিম্ব দূরত্ব, আর আলোকেন্দ্র থেকে আর আলোকেন্দ্র থেকে এটা আছে বস্তু দূরত্ব। তাহলে এই ভি বাই ইউ এর এই অনুপাতটাই হচ্ছে আমাদের এম। তো পরীক্ষাতেও তাই সংজ্ঞা কি না, লেন্স দ্বারা সৃষ্ট কোন প্রতিবিম্বের দৈর্ঘ্য, উচ্চতা বা দূরত্ব, বস্তু দূরত্ব, যেহেতু প্রতিবিম্বের কথা বলছি তাহলে প্রতিবিম্ব দূরত্ব, এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা বা যে দূরত্ব যেটা আমরা বললাম তার অনুপাতকেই বলা হয় রৈখিক বিবর্ধন। তাহলে বুঝতেই পারছো এই রৈখিক বিবর্ধন এর মান একের বেশি কিংবা একের কম কিংবা একের সমান, সেখান থেকে আমরা আইডিয়া করে নিতে পারবো যে বিবর্ধন বেশি হয়েছে না কম হয়েছে, কিংবা কোনো বিবর্ধন হয়নি, অপরিবর্তিত আছে। যেরকম দেখো m greater than 1, তো এই ক্ষেত্রে ডেফিনেটলি v এর মান u এর থেকে বেশি আছে, সেই ক্ষেত্রে less than তার মানে v এর মান u এর থেকে কম আছে, equals to 1 অর্থাৎ v equals to u আছে। এইবারে এই যে ভ্যালু যে আসছে, এখানে একটা ধনাত্মক ঋণাত্মকের ব্যাপার একটা চলে আসছে। কি রকম না দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে u এর মান কি হয়, যদি আমি সদ্বিম্বের কথা বলি, u এর মান হচ্ছে ঋণাত্মক, কিন্তু v এর মান দেখো ধনাত্মক, তাহলে m হয়ে যাবে less than 0। কেন না, একটা নেগেটিভ ভ্যালু থাকছে সবসময়, যতই বেশি মান হোক কি যতই কম মান হোক,
এই জন্য দেখবে তোমরা বইতে পেয়ে যাবে যে উত্তল লেন্সের সদ্বিম্ব গঠন হলে m হয় ঋণাত্মক। তাহলে m ঋণাত্মক মানে তোমাদেরকে বুঝে নিতে হবে, যেটা এখানে দেখতে পাচ্ছ প্রতিবিম্ব কিন্তু অবশিষ্ট। ওই জন্য দেখবে বইতে পরিষ্কার লেখা রয়েছে যে এই ক্ষেত্রে প্রতিবিম্বটা হবে অবশিষ্ট। যদি উত্তল লেন্স ধরো বস্তুকে ফোকাস দূরত্বের মধ্যে রেখে দেওয়া হলো এইখানে সাপোজ, তাহলে বুঝতে পারছো u এবং v দুটোই পজিটিভ, তাহলে তখন দেখবে m এর মান গ্রেটার দ্যান 0 আসছে। তো এই ক্ষেত্রে অসদ্বিম্ব গঠন হচ্ছে এবং প্রতিবিম্ব যে প্রকৃতি হচ্ছে সেটা হচ্ছে কিন্তু সমশিষ্ট। তার মানে লেস দ্যান 0 হলে অবশিষ্ট, গ্রেটার দ্যান 0 হলে কিন্তু সমশিষ্ট। এবার অবতলের ক্ষেত্রে কি হয় না, অবতলের ক্ষেত্রে হচ্ছে আমাদের u এবং v দুটোই হচ্ছে কিন্তু নেগেটিভ, তাই m হচ্ছে পজিটিভ কারণ u ও পজিটিভ v ও পজিটিভ। তাহলে একে আমরা বলতে পারি কি না প্রতিবিম্বের প্রকৃতি হবে কিন্তু সমশিষ্ট। তো বইতে দেখবে একটা গ্রিন বক্সের মধ্যে সবগুলো লেখা রয়েছে। বিবর্ধন যেহেতু ঋণাত্মক, ঠিক আছে, বিবর্ধন ঋণাত্মক হয়ে যাওয়া মানেই তোমাদেরকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে কি অবশিষ্ট। আর বিবর্ধন যখনই দেখবে ধনাত্মক, যেরকম অবতল লেন্সের ক্ষেত্রে হয়েছে আর উত্তলেও হয়েছে যখন অসদ্বিম্ব গঠন হয়েছে। তাহলে এই কেসগুলো তোমরা মাথায় রাখবে। তো এবার দেখবে লক্ষ্য করে আলোর প্রতিফলনের ক্ষেত্রেও আমরা কিন্তু এরকম আলোচনা করেছি, কিন্তু ফারাকটা কোথায়? আলোর প্রতিফলনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে দর্পণ স্পেশালি বলছি আর কি, তো যেদিকে বস্তু সেই দিকেই কিন্তু বস্তুর প্রতিবিম্ব গঠন হয়। তো ওই জন্য দেখো একটা নেগেটিভ সাইন ব্যাপার কিন্তু এখানে চলে আসে সবসময়। তো তাদের ক্ষেত্রেও দেখবে সবসময় একটা m এরকম একটা এক্সপ্রেশন থাকে, ঠিক আছে। সেটা দেখবে আমাদের এখানে কিন্তু এরকম একটা এক্সপ্রেশন কিন্তু নেই। তাহলে আমাদের এখানে কি এক্সপ্রেশন না, আমাদের এখানে কিন্তু এক্সপ্রেশন থাকছে এইভাবে v/u থাকছে। তো এটা তোমরা মাথায় রাখবে যে লেন্সের ক্ষেত্রে এই মাইনাস চিহ্নটা থাকে না। হ্যাঁ, সে বিশেষ ক্ষেত্রে এখন উত্তল অবতল তার ক্ষেত্রে নেগেটিভ হলো পজিটিভ হলো সেটা হতে পারে, কিন্তু ইন জেনারেল লেন্সের ক্ষেত্রে পজিটিভ এক্সপ্রেশনটাই থাকে। আর এই ক্ষেত্রে অলওয়েজ কিন্তু একটা নেগেটিভ এক্সপ্রেশন থাকে, কারণ দুদিকে মানে একদিকেই ধরো দর্পণ এটা রয়েছে, তাহলে বস্তু এই দিকে প্রতিবিম্ব কিন্তু এই দিকে, তো সব সময় কিন্তু একই দিকে তৈরি হওয়ার জন্য এই ঘটনাটি কিন্তু ঘটে থাকে। তো এটা তোমরা মাথায় রাখবে, এটা বইতেও রয়েছে। নেক্সট যেটা মাথায় রাখবে, অঙ্ক করার সময় দেখা গেল একটা লেন্সের বদলে একাধিক লেন্স অর্থাৎ লেন্সের সমবায় রয়েছে, সেইখানে তোমাদের হয়তো তিনটে এরকম রয়েছে লেন্স পরপর, তাদের সমবায় গঠন করা হয়েছে। এইবারে তুল্য বিবর্ধনের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো যেহেতু অনেকগুলো লেন্স রয়েছে, যদি তিনটে হয় এগুলো কিন্তু যোগ হবে না, এগুলো কিন্তু গুণ হবে। তা যতগুলো থাকবে ডট ডট সেগুলো কিন্তু পরপর এরকম গুণ হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো সমবায়ের যে টোটাল বিবর্ধন কিংবা ম্যাগনিফিকেশন সেটা কিন্তু একটা বড় ভ্যালু হবে যেহেতু গুণ হয়ে যাচ্ছে। ওই জন্য দেখবে এটা মাথায় রাখবে যে লেন্সের সমবায় কিন্তু এই উদ্দেশ্যেই করা হয় যাতে করে প্রতিবিম্বের যে চূড়ান্ত বিবর্ধন সেটা যেন বৃহৎ কিংবা বড় মাপের হয়। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এইরকমই প্রধান অক্ষের সঙ্গে লম্ব অক্ষ ভাবে, মানে যেরকম প্রধান অক্ষ রয়েছে তার অক্ষ সাপেক্ষে লম্ব ভাবে থাকা বস্তু যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে আর কি, সেইটা আরেকটা বিবর্ধন, সেটা হচ্ছে ক্ষেত্র বিবর্ধন। অর্থাৎ আমরা একটা বস্তু নিলাম, যে বস্তু দৈর্ঘ্য হচ্ছে l আর প্রস্থ হচ্ছে b, যাকে আমরা ব্রেথ বলি, লেন্থ এন্ড ব্রেথ b। এইবারে এর কি হচ্ছে না এর বিবর্ধন হলো, তো সেখান থেকে আমি ক্ষেত্র বিবর্ধন জানতে চাইছি, ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল। তাহলে যেরকম এখানে ছিল m=i/o, অর্থাৎ প্রতিবিম্ব দৈর্ঘ্য কিংবা প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তুর দূরত্ব, তো এটা কি হবে না প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল। তাই দেখবে বইতে সংজ্ঞা রয়েছে কোন লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রফল, এবং যেহেতু ক্ষেত্রফল বলা হচ্ছে তাহলে স্বাভাবিকভাবে দ্বিমাত্রিক বস্তু ও দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রফলের অনুপাতকে ওই লেন্সে কি বলবো ক্ষেত্রীয় বিবর্ধন, মানে যেটা এরিয়া নিয়ে হচ্ছে এটা ব্যাপারটা আলোচনা হচ্ছে ওই জন্য ক্ষেত্রীয় বিবর্ধন। তাহলে ধরো যদি l এবং b হয়ে থাকে তাহলে শুরুতে ক্ষেত্রফল কত না দৈর্ঘ্য ইনটু প্রস্থ, যখন বিবর্ধন মানে প্রতিবিম্ব সৃষ্টি হয়ে গেছে এটা তো বস্তুর ক্ষেত্রফল, তাহলে l কত হয়ে যাবে না ml, কেন বিবর্ধন হলো আমরা জানি, আর b এর ক্ষেত্র বিবর্ধন হয়ে গেছে তাহলে mb, তাহলে a' কত পাওয়া যাবে না পাওয়া যাবে ml ইনটু mb অর্থাৎ m² lb।
তাহলে আমাদের সংজ্ঞা কি বলছে, এটা m ড্যাশ দিয়ে প্রকাশ করা হয় ক্ষেত্রের বিবর্ধনকে কিংবা ক্ষেত্র বিবর্ধনকে। না, এটা হচ্ছে প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল। তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল এটা আর এটা বস্তু, তাহলে পাওয়া যাচ্ছে m স্কয়ার। তাহলে দেখো ক্ষেত্রের বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের বর্গের সঙ্গে সমান হচ্ছে। তো এই সম্পর্কটা আমাদের অঙ্কতে কাজে লাগবে আর প্রমাণটা আমি তোমার মাথায় রাখবে। যেটা রয়েছে তোমাদের বইতে দেখতে পারো সমীকরণ 1 650 পেজে। এইবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রতিবিম্বের অনুদৈর্ঘ্য বিবর্ধন কিংবা যাকে আমরা অনেক সময় বলে থাকি অক্ষীয় বিবর্ধন। সেটা আমরা কিভাবে আলোচনা করব না, তার জন্য তোমাদের যেটা মাথায় রাখতে হবে, কারণ এনটা তো আমাদের থাকবেই কমন, কারণ হচ্ছে এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ধরো যদি আমি উত্তর লেন্স নিয়ে বলি, সাপোজ আমরা এরকম উত্তর লেন্স নিয়ে বললাম। তাই উত্তর লেন্সের ক্ষেত্রে বুঝতেই পারছো আমরা যদি এটা অ্যাপারচার হয়ে থাকে আর আলো কেন্দ্রে অবস্থান হয়ে থাকে, তো এটা যদি ফোকাস হয় আর মাধ্যমে কি সমান দূরত্বেই বললাম, সাপোজ এইখানে এরকম একটা বস্তু রয়েছে, তার প্রতিবিম্ব তৈরি হলো, তো এখানে এরকম থাকলো। সাপোজ আমরা এখানে ধরলাম p ড্যাশ q ড্যাশ। তাহলে দেখো ও বিন্দু থেকে q এর দূরত্ব আলাদা একটা আর p এর দূরত্ব কিন্তু আলাদা একটা। একই ভাবে এই দূরত্বটা আলাদা। তাহলে একটা বস্তু যার একটা নির্দিষ্ট বেধ রয়েছে, তো বুঝতে পারছো যদি p বিন্দু ও বিন্দু থেকে দূরত্ব যদি এটা আমি u1 আর এটাকে যদি u2 ধরি, আর এদিকে যদি এটাকে আমি v2 এটাকে যদি v1 ধরি, তাহলে বুঝতে পারছো আমরা একটা কি না দৈর্ঘ্যের অনুপাত পাচ্ছি, তাই তো? তো দেখবে তোমাদের অক্ষ বিবর্ধনে পরিষ্কার বলা রয়েছে কোন লেন্সের প্রধান অক্ষ বরাবর রাখা বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাত। তাহলে বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে বুঝতে পারছো বড়টা হচ্ছে v2 এটা v1, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে v2 v1 আর বস্তুর দৈর্ঘ্য কত হবে, এখানে লক্ষ্য করে দেখো যদি আমি এটাকে u1 ধরেছি, যদি আমি নামটা চেঞ্জ করে রাখি দৈর্ঘ্য মতো রাখি u2 e1 করি, তাহলে কত আসবে না u2 e1। তো বইতেও তোমরা দেখতে পারো এরকমই ধরা রয়েছে। তাহলে একে আমরা m ডাবল ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি, অক্ষীয় বিবর্ধন কিংবা অনুদৈর্ঘ্য বিবর্ধন। তাহলে এখান থেকে কত আসবে প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে v2 v1 আর বস্তু তাহলে u2 u1। কলনবিদ্যার সাহায্যে যদি ধরো এটাকে আমি যদি এভাবে ধরি, কলনবিদ্যার সাহায্যে যদি আমি এরকম বস্তুকে ধরি, তাহলে বুঝতেই পারছো একটা যে সাইজের যে ব্যাপারটা আসছে দৈর্ঘ্যটা যদি আমি dv ধরি, আর বস্তুর ক্ষেত্রে যদি আমি আবার এরকম একটা কল্পনা করি, তো এই ক্ষেত্রে যদি আমি du ধরি, তাহলে এখানে কত আসবে না dv du। তো এটাই হচ্ছে আমাদের অক্ষীয় বিবর্ধন। তো এই সম্পর্ক আমাদের বের করতে হবে কার সাথে না এই স্মল n এর সঙ্গে। তো সেই সম্পর্ক বের করার জন্য আমরা এভাবে করছি, যেটা জেনারেল আমাদের সমীকরণ ছিল সেই সমীকরণটাকে আমরা লিখব। সেই সমীকরণটাকে লিখলাম, কিন্তু আমরা এটা প্রয়োগ করছি কার ক্ষেত্রে না উত্তর লেন্সের ক্ষেত্রে করছি। তো উত্তর লেন্সের ক্ষেত্রে তোমরা জানো u কিন্তু হয়ে থাকে নেগেটিভ, b পজিটিভ আর f ও পজিটিভ। তাহলে এর অবকলন করব, তাহলে অবকলন করলে কত আসছে -1/d² dv/du আর -1/u² আর এখানে শূন্য, কারণ পার্টিকুলার লেন্সের জন্য তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কি করব -1/d² dv/du = 1/u²। তো এখান থেকে আমরা পাবো dv/du = -v²/u²। তো v²/u² মানে এখানে m থাকছে, তাহলে -m²। তাহলে দেখো রৈখিক বিবর্ধন m ড্যাশ হচ্ছে m² আর m ডাবল ড্যাশ হচ্ছে -m²। তাহলে প্রত্যেকটা বিবর্ধনে মানে ক্ষেত্র বিবর্ধন আর আমাদের
শেষে যেটা পড়লাম অক্ষীয় বিবর্ধন, তার সঙ্গে রৈখিক বিবর্ধনের সম্পর্ক কিছুটা রয়েছে। তাহলে একটা ভ্যালু জানলে আমরা বাকি ভ্যালুগুলো কিন্তু বের করে নিতে পারছি। এটা কিন্তু আমাদের শর্ট প্রশ্নতে খুবই কাজে লাগবে। তোমরা 651 পেজে দেখবে এই জিনিসটাই কিন্তু রয়েছে, কিন্তু এটা সংখ্যাগত মান তার বর্গের সমানুপাতিক হচ্ছে, সমান হচ্ছে বলতে গেলে, সমানুপাতিক মানে সমানই হচ্ছে। এইবার আমরা যেটা কাজ করব, এই চারটে যে রাশি অর্থাৎ আমরা UVF আগের থেকেই পড়লাম, আর নতুন এলো M, অবশ্য M ড্যাশ M ডাবল ড্যাশ এসছে, কিন্তু M আছে মানে তার সঙ্গে M ড্যাশ M ডাবল ড্যাশের সম্পর্ক তো সহজেই পেয়ে যাব। তাহলে এদের মধ্যে আমরা সম্পর্ক কিভাবে প্রতিষ্ঠা করব? তো আমাদের যে সমীকরণ ছিল, সাধারণ সমীকরণ, সেটা ছিল এরকম। তো এরকম সমীকরণ তোমরা বইতেও দেখতে পাবে। আমরা দুটো কাজ করব, এই সমীকরণকে একবার u দিয়ে গুণ করব, আরেকবার v দিয়ে গুণ করব। তাহলে দুটো সমীকরণ পাবো। সাপোজ এইখানে আমরা গুণ করলাম, u দিয়ে করলাম, তাহলে কত আসছে u বাই v মাইনাস 1 u বাই f। তাহলে u বাই v মানে 1 বাই m, কারণ m ইকুয়ালস টু v বাই u আছে, মাইনাস 1 u বাই f। কি বের করতে হবে আমাদের? না, এখানে বের করতে হচ্ছে m এর এক্সপ্রেশন। তাহলে 1 বাই m ইকুয়ালস টু u প্লাস f বাই f। তাহলে এখান থেকে m সমান হচ্ছে f বাই u প্লাস f। তো যে প্রশ্নতে v এর মান দেওয়া নেই, শুধু u আর f রয়েছে, সেই ক্ষেত্রে m বের করতে পারবো। অর্থাৎ m এর মান আছে কিংবা u এর মান আছে, তাহলে f টা বের করতে পারবো। তা তিনটে চলরাশির মধ্যে দুটো দেওয়া থাকলে আরেকটা কিন্তু সহজেই আমরা নির্ণয় করতে পারবো। এটা তোমাদের বইতেও রয়েছে, দেখতে পাবে তোমরা, যেটা ওই সম্পর্কের শেষে প্রমাণটা এটা রয়েছে। আর যেটা আমি বলেছিলাম এখন, যেটা v দিয়ে যদি গুণ করতাম তাহলে কি আসতো? 1 মাইনাস v বাই u ইকুয়ালস টু 1 বাই f। অর্থাৎ 1, এইখানটা লক্ষ্য করে আমার যেহেতু v দিয়ে গুণ করছি, সরি এখানে v ছিল, তাহলে কত? 1 মাইনাস m v বাই f। তাহলে m সমান কত? 1 মাইনাস v বাই f। তাহলে m ইকুয়ালস টু f মাইনাস v বাই f। এই সমীকরণে যেখানে u এর মান দেওয়া নেই, v f হয়তো আছে, m বের করতে হবে, কিংবা f রয়েছে m রয়েছে, v বের করতে হবে, সেই অঙ্ক করার সময় খুব কাজে লাগে। তোমাদের মনে রাখতে পারলে ভালো, যদি নাও মনে রাখতে পারো নিজেরা u কিংবা v দিয়ে গুণ করে বের করে নেবে, যেরকম আমি এখনই বের করলাম। তো তোমাদের এটা নেক্সট যেটা একটা বিবর্ধন টপিক এটা ছিল, সেটা আমরা এই ভিডিওতে কমপ্লিট করলাম। আমরা নেক্সট ভিডিওতে উত্তর লেন্সের এই সমীকরণ দিয়ে কিভাবে uv এবং 1/u 1/v গ্রাফটা এবং গাণিতিক সমস্যা সমাধান করার সময় কি ট্রিক্স কিংবা কি নিয়ম আমাদের মাথায় রাখতে হবে চিহ্ন সংক্রান্ত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং উত্তল লেন্স এবং অবতল লেন্স এদের ক্ষেত্রে যে অসৎ বস্তুর প্রতিবিম্ব কোন শর্তে কিংবা কিভাবে গঠন হয় সেই শর্ত নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।